আজকে আমরা এই চার্জশিট পেশ করলাম। চার্জশিট মানে এতে লেখা আছে যে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক 5 বছর ধরে এখানে আছেন, তিনি বিধায়ক থেকে সাংসদ হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দক্ষিণ দিনাজপুরের জনগণ বলে দিয়েছে তুমি বিধায়ক হিসাবে ব্যর্থ, সাংসদ তোমাকে হওয়া যাবে না, তাই কান ধরে তাকে হারিয়ে দিয়েছে। দক্ষিণ দিনাজপুরে তিনি 40,000 ভোটে পিছিয়ে ছিলেন। ইটাহারের লোক 30,000 ওখান থেকে লিড দিয়েছিল বলে আমরা মাত্র 10,000 ভোটে আমরা জিতেছি, কিন্তু আমরা তার থেকে অনেক বেশি ভোটে জিতেছিলাম। আমার নিজের গোনা ছিল যখন 18,000 ভোট, তখন ভোট বাড়ছে আমাদের, তখন ডিএম বদমাশি শুরু করলো, এখানকার প্রশাসন বদমাশি শুরু করলো। আমরা দেখলাম আমাদেরকে জিততে হবে, 1 ভোটেও জেতাতা, 1 লক্ষ ভোটেও জেতাতা। আমরা সেই জন্য সার্টিফিকেট নিয়ে বেরিয়ে গেছি, ঝামেলা গন্ডগোল করিনি, কিন্তু আমরা জানি কম করেও 20,000-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। কেন? কারণ এখানকার হরিরামপুরের বিধায়কের কর্মকাণ্ড। এখানে যদি দেখেন যে এই চার্জশিটে আমরা উল্লেখ করেছি যে কিভাবে বুনিয়াদপুরে এবং হরিরামপুরে জমির মালিকানা তৃণমূলের নেতাদের হাতে চলে যাচ্ছে। 15 শয্যার স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা প্রথমে বলেছিল দৌলতপুরে মন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল বানাবে, পরে বললো না হসপিটাল বানাতে পারবো না, স্বাস্থ্যকেন্দ্র বানাবো। 24 সালে ঘোষণা হয়েছে, এখন আমি খোঁজ নিলাম যে কটা রুম হয়েছে। হরিরামপুরের লোক দৌলতপুরের লোক এসেছেন, দৌলতপুরে এই স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা, খোঁজ নিয়ে দেখুন একটা রুম পর্যন্ত, একটা ঘর পর্যন্ত এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। এতটা অপদার্থ আমাদের এখানকার মন্ত্রী, এরকম অপদার্থ মন্ত্রী আমাদের চলবে না, আমরা রাখবো না। এখান থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা তৈরি করব আগামী দিনে। আমি অবাক হয়ে গেলাম যে এখানে প্রশাসন যে চলছে, 2022 সালে এখানে মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সেই মিউনিসিপ্যালিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখানে পিছনের দরজা দিয়ে, ব্যাক ডোর দিয়ে একজন প্রশাসক বসিয়ে রাখা হয়েছে, যে প্রশাসকের একটাই কাজ কিভাবে মাল কমাবো। বাপ বাড়ানা ভাইয়া সবসে বড় রুপাইয়া, পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, পয়সা কামানো ছাড়া তাদের কোনো লক্ষ্য নেই। তাই 22 সাল থেকে প্রশাসক বসছে, আর এখন তো আমি শুনতে পাচ্ছি যে প্রশাসক বসে যাকে মাথায় বসানো হয়েছে সে এসডিও জানেই না, সে মিটিং ডেকে নিচ্ছে। নিয়ম হচ্ছে এসডিওকে নিয়ে তার মিটিং করার কথা। শুধু তাই নয়, ক্যাজুয়াল একজন স্টাফকে তাকে পারচেস কমিটিতে রাখা হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। পারচেস কমিটি মানে মিউনিসিপ্যালিটি কি কিনবে, কোন জিনিসটা কিনবে, কত দাম দিয়ে কিনবে, মানে মধুর জায়গা, 5 টাকার জিনিস 500 টাকায় কেনা হচ্ছে। আর সেইখানে ঢুকিয়ে রেখেছে কাকে? তৃণমূল কংগ্রেসের নেতাদের। তাদের উদ্দেশ্য একটাই যে পকেট ভরতে হবে। তারা ভাবছে পকেট ভরে বাড়ি করব, জমি করব, গাড়ি করব। বিজেপির সরকার 26-এ তৈরি হবে, গলার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে জনগণের পয়সা পেট থেকে বের করে এনে জনগণের কাছে পাঠাবো। হতে দেব না, আমরা খেতে দেব না। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। নরেন্দ্র মোদী বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আমরা খাওয়াতেও বিশ্বাস করি না, নিজেরাও খাওয়াই না, আর যারা খাওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, গরিব মানুষের টাকা, কান মোলে তাদের কাছ থেকে গরিবের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টি সেটা করবে। বন্ধুগণ, আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই চেয়ারপারসনের সময় এবং তার আগে বিগত চেয়ারপারসনের সময় এখানে নতুন বাস স্ট্যান্ডে ব্যবসায়ীদেরকে ঘর দেয়া হবে বলে 10,000 টাকা করে নেওয়া হওয়ার কথা ছিল। 10,000 টাকা করে নেবে, রসিদে দিয়েছে 10,000 টাকা, অথচ এক একজন ব্যবসায়ীর কাছ থেকে, কারো কাছ থেকে 70,000 টাকা, কারো কাছ থেকে 80,000 টাকা করে নেওয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এখানে মিউনিসিপ্যালিটি পিকনিক করছে। আপনার এখানে মিউনিসিপ্যালিটির জনগণ যারা আছেন এই বহরমপুরের, এই বুনিয়াদপুরের জনগণের টাকা, ট্যাক্সের টাকা, যা রাজ্য সরকারের কোষাগারে যাওয়ার কথা, যা বুনিয়াদপুর পৌরসভার পকেটে যাওয়ার কথা, সেই পকেটের টাকা দিয়ে
জনগণের কাজ হওয়ার কথা, জনগণের কাজ হচ্ছে না। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা আপনার ট্যাক্সের টাকা দিয়ে পিকনিক করছে। আরে পিকনিক করার ইচ্ছে যখন এত, নিজের পয়সায় কর, নিজের বাপের পয়সায় কর। আর যদি না থাকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে হাতে বাটি নিয়ে বস, বিজেপি ভিক্ষা দিবে পিকনিক করার জন্য। আমাকে একজন বলছিল এই চার্জশিটটা পড়ে যে দাদা এই চার্জশিটে তো লেখা আছে অনেক কিছুই, আপনারা একদম সঠিক তথ্য দিয়েছেন, কিন্তু সব তো লেখা যায়নি। এখানে যাবে যেভাবে স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনা লেখা আছে, কিন্তু বলছে এই চার্জশিটে আসল ঘটনা তো লেখেননি, আসল জিনিসই লেখেননি। বলছে কি আসল জিনিস? বলছে আসল জিনিস হচ্ছে এটা যে আজকে সকালে বেলায় সে আপনার সাথে দেখলাম যে আপনি সকালে বেলায় পৌঁছেই শুরু করে দিয়েছেন জনগণের সাথে দেখা করা। হরিরামপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, হরিরামপুর বিধানসভার, দৌলতপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, বুনিয়াদপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বিপ্লব মিত্রের সাথে যদি দেখা করতে যেতে হয় দেখা পাওয়া যায় কি? সকালবেলা গেলে প্রথমেই গিয়ে দেখবেন দাদা বা জমিদার রাজা আমাদের, তার ঘরের সামনে ভাইরা সব ক্যারাম খেলছে, ক্যারাম পেটাচ্ছে। ছোটু, হাত কাটা দিলীপ, চোখ কাটা নেপাল, সব এরকম মাল, সব একদম সার্টিফাইড মাল, ISI মার্কা মাল। তারা সব ওখানে ক্যারাম পেটাচ্ছে। বলে কোথায় দাদা? বলে দাদা পুজো করছে। সকালবেলা 10টায় গেলেন, দাদা পুজো করছে। কোথায় দাদা? দাদা স্নান করছে, দাদা খাচ্ছে, দাদা এই করছে। বিকাল 4টের সময়ও দেখা হবে কিনা আপনার সাথে সন্দেহ আছে। আর সুকান্ত মজুমদার যখন জেলায় থাকবে বা নিজের বাড়িতে থাকবে, সকাল 9টায় পৌঁছে যাবেন সুকান্ত মজুমদারের অফিসে। আপনার কাজ যত কম গুরুত্বপূর্ণ হোক, তার সাথে সুকান্ত মজুমদার আপনার সাথে দেখা করবে, সব সময় দেখা পাবেন, সব সময় কাছে পাবেন, সব সময় সাথে পাবেন। ওটা তো আসল চার্জশিট। আপনারা বলেছেন যে দৌলতপুরে শুধু যেমন হসপিটালে গাঁথা হয়নি তাই নয়, আমরা দক্ষিণ দিনাজপুরের বিডিও অফিসের আমরা ছবি সহ চার্জশিটে দিয়ে দিয়েছি, খবরের ছবি। আমরা বলছি না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিডিও অফিসের কর্মী টাকা চাইছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তার ছবি আমরা দিয়ে দিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রের ছবি না, ওখানে ছাগল রাখার ছবি, ঘরের ছবি বোঝা যাচ্ছে না। ছাগল রাখার ঘরও এর থেকে ভালো হয় লোকের বাড়িতে এখন। সেইভাবে আমাদের এইখানে প্রশাসন চালানোর ব্যবস্থা করেছে। আমাদের এখানে মুসুন পশ্চিম পাড়ায় ভয়াবহ আগুনে আমরা উল্লেখ করেছি যে কতগুলো বাড়ি পুড়ে গেল, যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই, দমকল পৌঁছলো দেরি করে, পানীয় জল নেই বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। শুধু তাই নয়, এখানকার মন্ত্রী না গঙ্গারামপুরের মন্ত্রী সেটাই বোঝা যায় না। কোথা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন? বুনিয়াদপুর, দৌলতপুর এখানকার মানুষ ভোট দিয়েছে, হরিরামপুরের মানুষ ভোট দিয়েছে, নাকি গঙ্গারামপুরের মানুষ ভোট দিয়েছে? আপনার মন্ত্রী, আপনার বিধায়ককে দেখলে বোঝা যায় না। তিনি বেশিরভাগ সময় গঙ্গারামপুরে থাকেন, আর ওনার 2-4টে সন্ডা মার্কা ভাই আছে, তারা হরিরামপুরে দাদাগিরি মেরে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার ভাইয়েরা। দাদার সম্পত্তি ভাইয়েরা নাকি রক্ষা করবে। আমরা এসব দাদা ভাই চাই না। আমরা চাই এমন একজন বিধায়ক যে এখানকার মাটির মানুষ হবে, এখানকার মানুষের কথা ভাববে, এই এলাকার মানুষের উন্নয়নের কথা ভাববে। এখানকার মানুষকে আমরা এখানকার বিধায়ক তৈরি করতে চাই। আর আজকে আপনাদের মন্ত্রী বালুরঘাট ল কলেজে এই বিধানসভার বিধায়ক হয়ে বালুরঘাট ল কলেজে গন্ডগোল হচ্ছে। গন্ডগোলে কার নাম উঠে আসছে? বিপ্লব মিত্র বাবুর নাম উঠে আসছে। আজকে এই পরিস্থিতি যে একটা ল কলেজ জেলার মধ্যে ভালো চলছে না, সেই ল কলেজে পর্যন্ত আপনার মন্ত্রী গিয়ে ওখানে পর্যন্ত ডিস্টার্ব করছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করতে দিন রাজনীতি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা তুমি বাঁচবে না,
বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে, বিজেপি ছেড়ে দেওয়ার পার্থ নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল বিপ্লব মিত্র এবং তার গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী আর যেন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকতে না পারে। 24-এর লোকসভা নির্বাচনেও তাই চেষ্টা করেছিল। আমি দেখি বিপ্লব মিত্রের ভাই, গণনা চলছে তখন, রাত্রি 12টা পার হয়ে গেছে, বুঝে গেছে আর জেতার উপায় নেই। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ফোন করছেন বিপ্লব মিত্রকে, যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে, নালে কলকাতায় দাপাদাপি করছে খুব বেশি। তুমি চাও আবার পুনর্গণনার দরখাস্ত লেখো। রাত্রি 12টা 1টার সময় বিপ্লব দা বেরোনোর সময় আমরা দাদাই বলি, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শেখায় আমাদেরকে যে বয়স জ্যেষ্ঠ হলে তাদেরকে সম্মান করতে হয়। আমরা ব্যক্তিগত স্তরে আমরা সেটা রক্ষা করি। তাই তিনি চলে গেলেন। কোথায় যাওয়ার সময় মিডিয়ার বন্ধুরা আছে, মিডিয়ার বন্ধুদেরকে মাইকের সামনে বলে গেলে, হ্যাঁ আমি হার মেনে নিয়েছি, জেলার মানুষ আমাকে ভোট দেয়নি। ফিরে গেলেন হোটেলে, হোটেল থেকে আবার সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে চলে এলেন দরখাস্ত নিয়ে, বলে গণনা করবে, পুনর্গণনা। 54টা মেশিনে পুনর্গণনা করতে হবে। ডিএম বলল, স্যার পুনর্গণনার আবেদন এসেছে। আমি বললাম পুনর্গণনা হবে না, যদি পুনর্গণনা হতে হয় এতগুলো মেশিন ওরা যা দাবি করবে সেটা যদি হয়, তাহলে আমি এখানেই বসে আজকে ধর্ণা শুরু করব। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তখন রাত্রি 1টা বাজে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। বালুরঘাটে গণনা কেন্দ্রে তৃণমূলের যা সংখ্যায় কর্মী ছিল তার 3 গুণ বেশি কর্মী ভারতীয় জনতা পার্টির সেখানে ছিল। তারা জয় শ্রীরাম বন্দে মাতরমের ধ্বনি দিচ্ছিল। শেষে ডিএম বললেন, রিকোয়েস্ট করে, যে স্যার ওনারা 54টা চেয়েছেন, আপনি 10টা মেনে নিন, 10টা মেনে নিন। আপনি 10টা মেনে নিলে তাহলে আমরা পুনর্গণনা করে রেজাল্ট ঘোষণা করে দিতে পারবো। আমি দেখলাম রেজাল্ট ঘোষণা করে সার্টিফিকেটটা নেওয়া সবার আগে জরুরি, কারণ ওই সার্টিফিকেটটা নেওয়া হলে ওই সার্টিফিকেটটা বিপ্লব মিত্র কোম্পানি আর মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির গালে সাপাটে চড় হবে, দুটো বড় বড় চড় হবে। 10টা মেশিনের পুনর্গণনা হলো। দাদার ভাইরা খুব হুজ্জুতি করার চেষ্টা করলো। আমি দেখলাম শিয়াল, আগে শিয়াল ঘুরে বেড়াতো না, বেড়ার বাড়ি হলে ফুক ফুক করে ঢুকে যেত। ওরকম বিপ্লব মিত্রের ভাই প্রসূন মিত্র চেয়ারম্যান, তার ঢোকার নিয়ম নেই, কিন্তু গণনা কেন্দ্রে কোনো চেয়ারম্যান ঢুকতে পারে না। সে দেখি একবার শিয়ালের মতো মাথা ঢুকিয়ে ঢুকে যাচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রের মধ্যে। আর শিয়াল গেলে কুকুরও যাবে। যে বালুরঘাটের তখনকার যিনি চেয়ারম্যান ছিল, সেও দেখি একবার মাথা গলাচ্ছে। 2 চেয়ারম্যান, এই ঢুকছে এই ঢুকছে, এই ঢুকছে এই ঢুকছে। আর দেখলাম যে এই শিয়াল কুকুরকে না তাড়ালে পরে খুব বিপদ, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ঠিক হবে না। সঙ্গে সঙ্গে আমি অবজারভারকে বললাম, যিনি এসেছিলেন আইএস অফিসার, আমি বললাম, অবজারভার সাহেব এটা কি হচ্ছে? বলে কি হচ্ছে? বলে চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দুজনেই ছাগলের মতো মাথা বের করে দিচ্ছে, একবার শিয়ালের মতো একবার কুকুরের মতো মাথা বের করছে। যেই অবজারভার বাইরে গেল, পড়ি কি মরি করে বিপ্লব মিত্রের ভাই দৌড়চ্ছে, প্রসূন মিত্র। ভয় দেখো কাকে বলে। এরা আপনাদেরকে ভয় দেখায় না, এরা প্রত্যেকটা ভিতুর ডিম। যেদিন আপনারা পাল্টা আঘাত করতে শুরু করবেন, দেখবেন এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এদেরকে বাড়ি থেকে বেরোতে দেখবেন না কেউ, সেরকম ভয় পাবেন না। আজকে এই গত কয়েকদিন আগে আমাদের ফর্ম 7 জমা করতে গেছিল। আমি শুনলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভাওয়েল সাহেব, তিনি নাকি নিজে দাঁড়িয়ে মারামারি করেছেন, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, আপনার আইসি যদি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে থাকতে চায়, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আইসি হোক, এসডিপিও হোক, তাদেরকে ঘেরাও করবে। আর আপনাদের প্রিয় হাওয়াই চটির মালা বানিয়ে তাদেরকে পরানোর ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করতে হবে না, নিরপেক্ষভাবে কাজ করুন, সংবিধান অনুসারে কাজ করুন। নিরপেক্ষভাবে কাজ করলে পরে জনতা দেখিয়ে দেবে কার কত দম আছে, ভারতীয় জনতা পার্টির কত দম আছে, সেটা নরেন্দ্র মোদী সরকারের কত দম আছে, আমরা সেটা দেখিয়ে দেব। তাই বন্ধুগণ, এই যে ফর্ম 7 জমা করতে দেয়া হয়নি,
অবাক আমি যে জেলা সভাপতি নাকি ময়দানে নেমে মারামারি করছে। আরে জেলা সভাপতি যদি মারামারি করে তো জেলা সভাপতি হওয়ার কি দরকার, গুন্ডা হ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।